বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় আমার 10 বছর বয়সে। বিচ্ছেদ মানে গুরুতর বিচ্ছেদ। এরপর কেউ কারোর মুখ দেখেনি। বাবা মা পাঠালেন হোস্টেলে। তারপর আরেকটি বিয়ে করে দিব্যি সংসার করছেন, সুখেই আছেন। 12 বছর বয়সে আমি যখন বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারি, তখন আর আমি বাড়িতে খুব বেশি একটা যেতাম না। যখন টাকার প্রয়োজন হতো তখন বাবাকে ফোন করতাম। 16 বছর বয়স থেকে মায়ের জন্য খুব মন খারাপ করতে শুরু করলো। ছেলেবেলা মায়ের আদরের দিনগুলোর কথা মনে পড়ে, চোখে জল আসে, সারা রাত ঘুমাতে পারি না। বাবাকে না জানিয়েই একদিন গোপনে মামা বাড়ি হাজির হই। আমার অবশ্য মামা মাসি কেউই নেই, মা ছিলেন সিঙ্গেল চাইল্ড। গিয়ে দেখি দাদু দিদা ভীষণ অসুস্থ, তাদের দেখার মতো কেউ নেই। ভেবেছিলাম ওখানে গেলে মায়ের দেখা পাবো, মা হয়তো তাদের মাঝে মাঝে দেখতে আসে, নিশ্চিত তাদের কাছে মায়ের খবর আছে। কিন্তু ব্যর্থ হলাম। মা এখানে আসেন বটে, কিন্তু থাকেন না। কোথায় থাকেন দাদু দিদা কিছুই জানে না। তবে কৃষ্ণনগরের কোথাও আশেপাশে থাকেন এটা একবার বলেছিল দিদাকে মা। এবার একটু বাবা মায়ের বিচ্ছেদের কথা বলে নি। ওনাদের এল ম্যারেজ, কলেজের প্রেম। এটা আমার রক্ষণশীল ঠাকুমা মেনে নেয়নি। ঠাকুমা জাতপাত ভীষণ মানেন, ফলে মা নিচু বংশজাত বলে মাকে অত্যন্ত ঘৃণা করতেন তিনি। আমি তার পেটের মেয়ে বলে আমাকেও ঘৃণা করেন। মা বলতেন আমাকে ছেলেবেলায় নাকি কোনোদিন কোলে পর্যন্ত নেননি ঠাকুমা, মুখ দেখেননি। মা নিজের অপমান সহ্য করতে পারতেন, কিন্তু আমার অবহেলা তিনি মানতে পারেননি। বাবার অর্থ শক্তি এবং গ্রাম্য মাতব্বরদের কাছে পরাস্ত হয়ে মাকে খালি হাতেই বিদায় নিতে হয়। মা দাদু দিদার কাছে চলে যায়, আমি রয়ে যাই বাবার কাছে। এরপর বাবা যে মেয়েকে বিয়ে করে আনেন, সেই মেয়ে অত্যন্ত উঁচু বংশজাত। ঠাকুমার থেকেও নাকি তিনি বনেদি ফ্যামিলির। ফলে নতুন মা ঠাকুমাকে নিচু নজরে দেখতে শুরু করেন। আমার মাকে অপমান করে ঠাকুমা যতটা অনায়াসে বুক ফুলিয়ে ঘুরতে পারতেন, নতুন মাকে সেটা পারতেন না। নতুন মা বরং ঠাকুমাকে মারাত্মক হেনস্থা করতে শুরু করেন। বয়সের ভারে ঠাকুমা পেরে উঠতেন না। লাস্ট 2 বছর কোনো খবর জানি না, বাড়িতেই যাইনি, যেতে ইচ্ছা করে না। মামা বাড়িতে এসে মায়ের দেখা না পেয়ে হতাশ হলাম, 2 চোখে জল এলো। ভেবেছিলাম নিশ্চিত পাবো। দাদু দিদার কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনে পৌঁছে নিশ্চিত করলাম মাকে ঠিক খুঁজে বার করব। যেখানেই থাক, শুধু খুঁজে বার করব না, মার কাছেই থাকবো। বাবার সাথে পাকাপাকি বিচ্ছেদ আমিও করে ফেলবো। এতদিন মায়ের অপমান মুখ বুজে সহ্য করেছি, আর না। আমার এখন প্রথম কাজ মাকে খুঁজে বার করা। কিন্তু খুঁজবো কোথায়? আমি যে কিছুই জানি না, কিছুই চিনি না। এক রবিবার হোস্টেল সুপারকে বলে কৃষ্ণনগরে এলাম। স্টেশনের বাইরে এসে খানিক এলোমেলো ভাবে হেঁটে বিভ্রান্ত হয়ে পড়লাম। চারপাশ দিয়ে রাস্তা গেছে, কোনটা ধরে কোন দিকে যাব ভয় করতে লাগলো। আমার মতো একটা মেয়ে এত বড় বিপুল শহরে মাকে কি করে খুঁজে বার করবে? নিজেই না হারিয়ে যাই, সেই ভয় করতে লাগলো। ফিরে এলাম হোস্টেলে। পরের রবিবারে ফিরলাম গ্রামের বাড়িতে। বাবা নিশ্চিত কিছু জানে, জানার কথা। একেবারে মুখোমুখি কথা বলবো, জিজ্ঞেস করব। বাড়ি ফিরে দেখি আরাক কাণ্ড। বাবা, ঠাকুমা, নতুন মা কেউ নেই। মারাত্মক ভুল হয়ে গেছে। অবশ্যই ফোন করে আসা উচিত ছিল, কিন্তু কিছুতেই ফোন করতে ইচ্ছা করে না। বাবার সঙ্গে কথা বলতেও ভালো লাগে না। নতুন মায়ের সঙ্গে দেখা করতেও মন চায় না। বাড়িটা আমার কাছে দিনকে দিন বিষাক্ত হয়ে উঠছে। ছেলেবেলার চেনা ঘরটা আজ বড় অচেনা। যে বিছানায় শুয়ে মায়ের বুকে লুকিয়ে থাকতাম, সেই বিছানা কাটা বিছানা মনে হয়। যে আলমারির পেছনে লুকিয়ে মায়ের সাথে লুকোচুরি খেলতাম, সে আলমারি দেখলে চোখে জল আসে। পাশের বাড়ির সুমনা কাকিমা আমাকে দেখে দৌড়ে এলো। একগাল হেসে বলল, সপ্তদীপা, 2টো খেয়ে যা। তোর বাবা মা কোথায় গেছে আমি জানি, আয়। খবরের আশায় কাকিমার সঙ্গে যেতেই হলো। একটুখানি খাওয়ার পরেই কাকিমা খুব উৎসাহ নিয়ে বলল, তোর নতুন মাকে তোর বাবা তাড়িয়ে দিয়েছে, জানিস? কাকিমার বলার ধরন অত্যন্ত চমৎকার। যে কোনো বিষয়কে সে অত্যন্ত গুছিয়ে নাটকের মতো করে বলতে পারে। হাত পা নাড়িয়ে এমন ভাবে বলবে, বিষাক্ত অমনোযোগী শ্রোতাও কান খাড়া করে শুনবে। আমি প্রশ্ন করার আগেই কাকিমা আবার বলতে লাগলো, সবাই বলছে তোর নতুন মা তোর ঠাকুমাকে বেচে দিয়েছে, কুতুবপুরের মেলায় নিয়ে আর ফিরে আসেনি।
তোর ঠাকুমা নাকি হারিয়ে গেছে মেলা থেকেই। মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। ঠাকুমা আমায় দেখতে পারতেন না জানি, নতুন মাকেও ভালো লাগে না, এদের কাউকেই আমার পছন্দ নয়। তবুও মনটা খারাপ হলো বাবার কথা ভেবে। জীবনে সুখ পেল না মানুষটা। আবার নতুন চিন্তাও মাথায় এলো, ঠাকুমা গেলেন কোথায়? সত্যিই কি নতুন মা তাকে বেঁচে দিয়েছেন, নাকি অচেনা কোনো প্ল্যাটফর্মে বসিয়ে রেখে এসেছেন, যেমনটা অনেক কুসন্তান করে? খাওয়া দাওয়া সেরে অস্থির মন নিয়ে পথে বেরিয়ে স্থির করলাম দিদা বাড়ি যাব। যদি মায়ের খোঁজ পাই, যদি এর মধ্যে এসে থাকে। মনটা বড় ছটপট করছে। দিদা বাড়ি এসে দেখি আর এক কাণ্ড। বাবা মা বসে আছেন মুখোমুখি, দুজনেই অত্যন্ত গম্ভীর, কেউ কথা বলছে না। বাবা মাথা নিচু করে মাটিতে কি যেন দেখছে, মুখটা শুকনো, চোখে জল। মাও কি যেন দেখছে আকাশে, তার চোখেও জল। মা আমায় প্রথম দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। অনেক দিন পর মায়ের স্পর্শ পেলাম। চোখ দুটো যেন কি কারণে ভিজে গেল। আমিও কেঁদে ফেললাম। বাবা ধীরে ধীরে এসে পাশে দাঁড়িয়েছে, এখনো তাকিয়ে আছে মাটির দিকে, তার চোখ দুটো ভেজা। মা হারানোর যন্ত্রণা আমি বুঝেছি। বাবার চোখের দিকে তাকিয়ে তাই কষ্ট হলো। আজ অনেক দিন পর সত্যি সত্যি বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। মাকে ছেড়ে ধীরে ধীরে বাবার কাছে গিয়ে বাবার একটা হাত ধরে বললাম, ঠাকুমা কোথায় বাবা? বাবা এ প্রশ্নের উত্তর দিতে পারল না। হঠাৎই আমায় জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কেঁদে ফেললো। চোখের জল মুছতে মুছতে বলল, জানি না মা। পরক্ষণেই অত্যন্ত আবেগে বলল, তুই ছাড়া আমার আর কেউ রইল না, আমার আর কেউ নেই। চল আমরা ফিরে যাই, বাড়ি যাই। বাবার হাহাকারে মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল। ঠাকুমা কি তবে আর বেঁচে নেই? মানুষটা গেল কোথায়? মা এক পা করে কাছে এসে বাবার চোখের দিকে তাকিয়ে চোখ মুছে বলল, ঘরে এসো, দুদিন খাওনি, খেয়ে বিশ্রাম নাও, আমিও যাব তোমার সঙ্গে। এই সুন্দর গল্পটি লিখেছেন বাবুরাম মণ্ডল। তাহলে বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।